আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজের গবেষক পরিচালক ডক্টর মাহফুজ কবির। জনাব মাহফুজ কবির, এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগতম। আমরা প্রতিবেদনটি দেখলাম। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এলডিসি উত্তরণের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে এবারের বাজেটকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে এই প্রস্তুতি তো দুই ধরনের। একটা হচ্ছে যে আমাদের দেশের ভিতরের যে সক্ষমতা, তো সেটা বাড়ানো, সেই ক্ষেত্রে আমাদের যে প্রাইভেট সেক্টর যারা আসলে এক্সপোর্টার, তো তাদের যে প্রোডাক্টিভিটি এবং একই সঙ্গে যে ইন্টারন্যাশনাল কম্পিটিটিভনেস, তো এই জায়গাতে আসলে সাপোর্ট দেওয়া। এবং এর পাশাপাশি আসলে যে এলডিসি গ্র্যাজুয়েশন তো শুধুমাত্র আমাদের এক্সপোর্ট লস বিষয়টা এরকম নয়, আমাদের একই সঙ্গে যে ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং, মানে যে ফরেনের যেটা আমরা পাচ্ছি কনসেশনাল লোন, তো সেটা আমরা হয়তো সেভাবে পাবো না। এর পাশাপাশি আমাদের স্কলারশিপের বিষয় আছে, যে অনেক কিন্তু ক্যাপাসিটি ডেভেলপমেন্টে আমরা স্কলারশিপ পাই। আমাদের যে সরকারি কর্মকর্তা এবং এটা ছাড়াও যে অনেক স্টুডেন্ট, এরা কিন্তু এলডিসি ক্যাটাগরি হিসেবে এটা পায়। মেধাস্বত্বর যে বিষয়টা আছে, অনেক সফটওয়্যার, তার আইটি রিলেটেড ইনস্ট্রুমেন্ট আমরা কিন্তু ওই কম দামে পাই তো এলডিসি হিসেবে, তো সেটা কিন্তু আর আমরা সেভাবে পাবো না। আর ফাইনালি আমাদের যে ওষুধ শিল্প, তো সেখানে কিন্তু বড় রকমের চাপ তৈরি হতে পারে, তার কারণ গ্র্যাজুয়েট করার সাথে সাথে আপনার তখন ট্রিপসটা কার্যকরী হবে। তো ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, তো সেটার কারণে আমরা কিন্তু আমাদের ওষুধ শিল্পকে একটা বিশ্বমানের পর্যায়ে নিয়ে গেছি। এখন আমরা 130টার বেশি ডেস্টিনেশন আমরা এক্সপোর্ট করছি আমাদের ওষুধ। অনেক মাল্টিন্যাশনালস এখানে আছে যারা ইনভেস্ট করছে এখানে, তো সেই জায়গাটা কোনো চাপের মধ্যে পড়বে, রয়্যালটি দিতে হবে। তো এগুলো অনেক বিষয় আছে। তো আমরা শুধুমাত্র কিন্তু এই যে এক্সপোর্টের যে শখ, সেটা নিয়ে চিন্তা করছি, এবং এই শুধুমাত্র এক্সপোর্টারদের নিয়ে আমাদের যে চিন্তা, তো সেই জায়গা থেকে আমাদের বের হয়ে আসাটা ইম্পর্টেন্ট। তারপর এক্সপোর্ট যেহেতু আমাদের ইকোনমিক লাইফ লাইন, তো সেইটাকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তো এই জায়গাটাতে বাজেট বক্তৃতায় যেরকম করে দেখেছি আর কি, যে কিছু কথাবার্তা বলা আছে যে প্রস্তুতির বিষয়টা, বিশেষ করে যে আমাদের ডোমেস্টিক প্রিপেয়ারনেস, তো সেটার উপরে অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে। তো এর পাশাপাশি এটাও বলা হয়েছে যে যেহেতু এই করোনা মহামারী এবং এর পরে যে এই আর্থিক খাতে বিশৃঙ্খলা, ব্যাংক ব্যবস্থায় অবস্থাপনা, তো সব মিলিয়ে অর্থনীতি যেহেতু একটা এলোমেল অবস্থাতে আছে, তো এই কারণে 3 বছরের যে তারা এক্সটেনশন চেয়েছে, তো এবং সেইখান থেকে ইউএনের দিক থেকে কিন্তু একটা ভালো মোটামুটি ইতিবাচক একটা যে এটা রেসপন্স এসছে, তো সেই বিষয়টা বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়েছে। বাজেটে সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় এটি কি আসলে উদ্বেগ তৈরি করে কিনা? না, বাজেটে তো আসলে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপের কিন্তু কোনো সুযোগ নেই। তার কারণ এখানে অনেকগুলো মন্ত্রণালয় তারা কাজ করছে। এখানে অর্থ মন্ত্রণালয় আছে, বাণিজ্য মন্ত্রণালয় আছে, পররাষ্ট্র আছে, এবং এটি ছাড়া প্রাইভেট সেক্টর এখানে ইনভলভ। তো এবং অনেকগুলো সেক্টর যেহেতু এখানে আছে, এমনকি শিল্প মন্ত্রণালয়, তো তাদের একটা বড় দায়িত্ব আছে। তো এখন এগুলো সব মিনিস্ট্রি মিলে আসলে কাজ করবে। মূলত আমাদের যে অর্থ মন্ত্রণালয়, যার আসলে এই পুরো বিষয়টা দেখভালের একটা কাজ আছে, দায়িত্ব আছে, তো তারা কি করবে, যে বাজেট অ্যালোকেশন, তো এখানে কাজ করবে, ক্যাপাসিটি বিল্ডিংয়ে কাজ করবে, এবং আর্থিকভাবে কীভাবে সহায়তা করা যায়, তো সেই বিষয়গুলো তাদের সঙ্গে জড়িত। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় যেটা করবে সেটা হলো এক্সটার্নাল নেগোসিয়েশনগুলো বা ইআরডি, তো তারা এই কাজগুলো করবে। তো এখন সেই জায়গাতে যতটুকু আছে বাজেট বক্তৃতায়, সেখানে কিছু সাধারণ দিক নির্দেশনা আছে। তো সেটা সুনির্দিষ্ট সময়সীমা আমরা তখনই তৈরি করব যখন এই ফাইনালি আমাদের যে একটা অ্যাপিল যেটা আছে, যে অ্যাপ্লিকেশন, তো সেটা সেপ্টেম্বর মাসে ইউএনজিএতে, মানে জেনারেল অ্যাসেম্বলিতে সেখানে অ্যাপ্রুভাল, এবং তার আগে আরও কিছু কাজ রয়েছে, ইকোসক্সের মাধ্যমে যাবে। তো এখন এরপরে হয়তো আমরা সুনির্দিষ্ট পথরেখা তৈরি করতে পারবো, কিন্তু এখন এই মুহূর্তে বাজেট প্রক্রিয়াতে তো আরও অনেক বিষয় আছে। তো এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে মোটামুটিভাবে কিছুটা ফোকাস আছে। টাইমলাইন থাকতে পারলে বা করে দিতে পারলে ভালো হতো, কিন্তু যতটুকু আছে আমি মনে করি যে সেটারই আর একটু ফার্দার হয়তো একটা ডিরেক্টিভ অর্থ মন্ত্রণালয় থেকে আসতে হবে, এবং ভবিষ্যতে আর কি আমার মনে হয় যে এই সেপ্টেম্বরে আমরা দেখি কী অবস্থা দাঁড়ায়, আর 3 বছরের পাই কি না, নাকি 2 বছরের পাই। তার কারণ ওরা বলেছে, মানে ইউএন থেকে যে রেসপন্সটা এসছে, তারা বলেছে হয়তো 3 বছরে নাও দিতে পারে, দিতেও পারে, হয়তো একটু শর্টার টাইম পিরিয়ড যদি দেয়, 2 বছরে যদি দেয়, তাহলে আমাদের পরিকল্পনাটা হবে ভিন্ন। তো সেইভাবে করে আমি মনে করি যে অর্থ মন্ত্রণালয় এবং বিশেষ করে ইআরডি, যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, এবং একই সঙ্গে যে বাণিজ্য মন্ত্রণালয়, তারা সেভাবে পরিকল্পনা তৈরি করবে। আপনার কাছে যদি আমি একটু প্রশ্ন করি যে এলডিসি উত্তরণের পর বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক ঝুঁকি আসলে কি দেখছেন আপনি? এলডিসি উত্তরণের সঙ্গে সঙ্গে বড় ঝুঁকি আসবে না। সেখানে হয়তো আমাদের এক্সপোর্ট শক সেটা হতে পারে 1% মতো, বা বড় জোর 2%। তো মানে যেটা ট্রেন যেটা এক্সপোর্ট, তো সেখানে একটা চাপ তৈরি হতে পারে। তার কারণ 3 বছরের আমরা একটা কিন্তু ট্রানজিশন পিরিয়ড পাবো, এবং সেখানে ইউরোপিয়ান ইউনিয়ন সবচেয়ে বড় আমাদের বাণিজ্য অংশীদার, মানে ওইখানে সবচেয়ে বেশি আমাদের এক্সপোর্ট যাচ্ছে, প্রায় 45-46%। এর প্রায় 10% যাচ্ছে যুক্তরাজ্যে। তো তারাও কিন্তু একই রকম বেনিফিট দিচ্ছে আমাদের যে ডেভেলপমেন্ট কান্ট্রিজ ট্রেডিং স্কিম। সো সেটার মধ্যে আমরা পাচ্ছি। তো তারাও 3 বছরের ট্রানজিশন দেবে। চীনও ইতিমধ্যে অ্যাগ্রি করেছে, তারা দেবে। জাপানের মার্কেট তো আমাদের অলরেডি সিকিউরড।
তো সেখানে আমাদের ইপিএ আছে। কানাডাও মোটামুটি সিমিলার প্রেফারেন্স দিবে। তো অন্যান্য যে সমস্ত আমাদের ডেস্টিনেশনগুলো আছে সেগুলো অত বেশি বড় নয়। তো সুতরাং এর ৩ বছর পরে যখন এই শকটা আসবে মানে পুরোপুরি, তো তখনই হচ্ছে আমাদের মূল সমস্যা তৈরি হবে। কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনের সাথে সাথে যেটা আরেক সমস্যা হবে সেটা হলো যে এই যে ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং যেটা যে ফরেনের যেটা আমরা পাই, তো সেইখানে আমরা কনসেশনাল লোন সেই উইন্ডোটা আসলে আমাদের সেভাবে থাকবে না। তো যার ফলে আমাদের যে এত বড় বড় যে মেগা প্রকল্পগুলো আছে, অনেক অর্থায়ন যেগুলো হচ্ছে আমাদের বিদেশি সাহায্যের মাধ্যমে, তো সেই বিষয়গুলো আমরা তো অত চড়া সুদে আমাদের কঠিন শর্তে ঋণ নিতে হবে। তো এইটা একটা বড় সমস্যা। আর এটি ছাড়াও যে মেধাস্বত্বের যে সমস্যা, সেটা কিন্তু আমাদের এই ওষুধ শিল্পকে ভোগাবে এবং তখন জনস্বাস্থ্যের উপর একটা চাপ তৈরি হবে এবং ওষুধের দাম অনেক বেড়ে যাবে। তো এটা একটা বড় সমস্যা আমাদের। তো সেখানে জেনেরিক মেডিসিন বা যে প্যাটেন্টের যে মেডিসিনগুলো আছে, তো সেগুলোর ক্ষেত্রে একটা নীতি কৌশল আমাদের দরকার ছিল, কিন্তু আমরা মনে হয় না সেভাবে প্রস্তুত আছি এখন। সুতরাং আগামী নভেম্বরে যদি এই গ্র্যাজুয়েশনটা হয়, তাহলে সেটা বড় রকমের ধাক্কা তৈরি করবে আমাদের ওষুধ শিল্পের উপরে। আপনার কাছে একটু জানতে চাই যে ব্যবসা সহজ করার বিভিন্ন ঘোষণা এসেছে, তো ব্যবসা সহজ করার ঘোষণাগুলো আসলে কতটুকু প্রভাব ফেলতে পারে? ব্যবসা সহজ করা তো আমাদের আসলে ঠিক এলডিসি গ্র্যাজুয়েশনের সঙ্গে যতটা সম্পর্কিত, তার পাশাপাশি আসলে যে আমাদের এফডিআই যেগুলো আছে, হ্যাঁ, তো সেই প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ, তো সেটার সবসময় যারা বিনিয়োগ করতে চান তারা দেখেন যে ব্যবসা কতটা সহজ। ইজ অফ ডুইং বিজনেসটা বিশ্ব ব্যাংকের একটা খুব কোর একটা ইন্ডিকেটর যে ব্যবসার মানে পরিস্থিতি কেমন সেটা বোঝায়। তো বাংলাদেশের নানা রকমের ব্যবসায়ের সমস্যা, মানে এই প্রত্যেকটা জায়গায় যেমন সার্টিফিকেশন, তারপরে রেজিস্ট্রেশন, এবং এর পাশাপাশি যে একটা গার্মেন্টসের ব্যবসা করতে গেলে 50-60টা জায়গা থেকে আমাদের কিন্তু অ্যাপ্রুভাল নিতে হয়। এবং শুধুমাত্র অ্যাপ্রুভাল নিলেই হয় না, বছর বছর সেটা রিনিউ করতে হয়। তো এগুলো অনেক ঝুঁকি ঝামেলা আছে এখানে। ঘুষ দুর্নীতির কথা অনেকে বলেন এবং জমি পাওয়া যায় না। তো এগুলো অনেক রকমের সমস্যা আমাদের এই ব্যবসা করার ক্ষেত্রে। আবার লজিস্টিক্সের প্রবলেম আছে, পোর্টের সমস্যা আছে, কাস্টমসের প্রবলেম। তো এগুলো সব কিছু মিলে আমরা সরকার তো অনেক চেষ্টা করছে, মানে এবারকার বাজেটে বেশ কিছু নির্দেশনা আছে এখানে যে আসলে ব্যবসাকে সহজ করার জন্য, কাস্টমসটাকে আরও অটোমেটেড করার জন্য, এবং একই সঙ্গে যে পুরো ব্যবসার প্রক্রিয়া যাতে আরও সহজ হয়। তো সেই বিষয়গুলোর জন্য একটা মোটামুটি ব্রড ওভারঅল একটা ফ্রেমওয়ার্ক দেওয়া আছে। এবং আমি মনে করি যে ঠিক এই বাজেটে এত কিছু হয়তো আমার মনে হয় না যে সরকার পুরোপুরিভাবে করতে পারবে। তবে যদি লেগে থাকে, আমি মনে করি যে অর্থ মন্ত্রণালয়ের বড় দায়িত্ব আছে যে সব কিছু ওভারসি করা। আর অ্যাট দ্য সেম টাইম বাণিজ্য মন্ত্রণালয়, যেহেতু এখানে রেজিস্ট্রেশনটা হয়, অ্যাপ্লিকেশনটা করে, বিডা আছে, তো বিডা আবার ফরেন ইনভেস্টমেন্ট যেগুলো আছে সেগুলো দেখে। ওইখানে সিঙ্গেল উইন্ডোর কথা বলা আছে। সিঙ্গেল উইন্ডো কিন্তু আমাদের ঠিক এই ব্যবসার জন্যে বা বিশেষ করে ফরেন ট্রেডের জন্যই খুব ইম্পর্টেন্ট। তার কারণে ব্যাংক থাকে, বিমা থাকে, তারপরে প্ল্যান কোয়ারেন্টাইন থাকে, অনেক রকমের অর্গানাইজেশন এখানে ইনভলভ। কিন্তু আমাদের দরকার হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। এইটা নিয়ে বারবার আমাদের বলা উচিত। এবং আমাদের যে বাজেট বক্তৃতায় কিন্তু পরিষ্কার করে যদি এরকম একটা টাইমলাইন থাকতো যে না, মানে এই সময়ের মধ্যে ফুল এরকম অটোমেশন অ্যান্ড ওয়ান স্টপ সার্ভিস এটা আমরা চালু করব, তো তাইলে একটা কিন্তু আমরা দিক নির্দেশনা পেতাম। কিন্তু বিডা যেটাকে বলছে ওয়ান স্টপ সার্ভিস, সেটা কিন্তু ভিন্ন রকমের। তো সেখানে কিন্তু সমস্ত প্রক্রিয়া একসঙ্গে সম্পন্ন করা হয় না, মূল কিছু সার্ভিস দেওয়া হয় ওখানে। তো এখন ওই জায়গা থেকে আমাদের সমস্ত ব্যবসার ক্ষেত্রে, মানে দেশি বিদেশি যত ব্যবসায়ী হোক, তো নতুন বিনিয়োগ করতে চাইলেই ওয়ান স্টপ সার্ভিসের জন্য একটা কমিটমেন্ট লাগবে। তো সেটা আসলে প্রত্যাশা করেছিলাম আমি বাজেট বক্তৃতা থেকে। যেহেতু বাজেট প্রসঙ্গ আসলো, তো বাজেটে কোন সংস্কার উদ্যোগটি আসলে আপনার কাছে অনুপস্থিত বলে মনে হয়েছে এবং কি বলতে চান এটি নিয়ে? না, বাজেটে তো অনেক কিছু আমাদের প্রত্যাশা, মানে এইবারকার বাজেট তো আসলে যে একটা যে কনটেক্সটে এসছে, তো সেই কনটেক্সটটা হচ্ছে যে এই অর্থনৈতিক বিপর্যস্ত, ব্যাংক খাতের যে একটা করুণ অবস্থা, এবং একই সঙ্গে যে আমাদের যে শেয়ার বাজার, তো সেখানে আমরা একটা বড় রকমের উন্নতি দেখতে চাই। আর পাশাপাশি আমাদের যে পুরো উন্নয়ন প্রক্রিয়া, তো সেই জায়গাটাতেও আমরা বড় রকমের পরিবর্তন দেখতে চাই। তো এটার জন্য যেটা আছে যে ঠিক আছে, যে প্রকল্পগুলো ছিল সেগুলোতেই মোটামুটি অর্থায়ন করা হয়েছে, নতুন প্রকল্প সেরকম করে নেই। তো আসলে সংস্কার বলতে আমরা কিন্তু দুটো জায়গাতেই বোঝাতে চাচ্ছিলাম। একটা হলো যে ব্যাংক খাতে সংস্কার, মানে আর্থিক খাতে সংস্কার, আর এর পাশাপাশি যে পুঁজিবাজারের সংস্কার। তো এই দুইটা জায়গাতে খুব মানে শক্ত পদক্ষেপ নেওয়ার যে প্রসঙ্গ, সেটা আমরা দেখতে পেয়েছি। বেশ কিছু প্রস্তাব আছে, কিন্তু একেবারে খুব বোল্ড স্টেপ যেগুলা, তো সেগুলা মানে এখানে দুর্নীতির বিচার। তো এইটা আসলে আমাদের খুব প্রয়োজন ছিল যে দুর্নীতি যারা করেছে, ব্যাংক খাতে লুটপাট করেছে, অর্থ পাচার করেছে, তাদের বিচার আমরা দেখতে চাই, বা ওই ধরনের একটা কমিটমেন্ট কিন্তু দরকার। এটা সংস্কার প্রক্রিয়া একটা বড় অংশ। আর এটি ছাড়াও যে বিপুল পরিমাণে খেলাপিনি, সেটা আদায়ের প্রক্রিয়াটা কেমন হবে, এবং সেখানে প্রাতিষ্ঠানিক সংস্কারটা খুব ইম্পর্টেন্ট ছিল, যে যেমন অর্থনীতি আদালত, তো সেইটাকে আমার মনে হয় না যে বর্তমানে আইন দিয়ে এটা হবে। নতুন করে এটা আইন করতে পারলে যে ঠিক আছে, স্পেশাল ট্রাইব্যুনাল হবে যেগুলা বড় রকমের স্ক্যাম আছে, তো সেগুলোর বিচারের জন্য। তো এই জায়গাটাতে খুব বড় সংস্কার দরকার ছিল। আর পুঁজিবাজার নিয়ে যে টাস্কফোর্স হয়েছে তার প্রতিবেদন, ঠিক আছে, আমরা হয়তো নতুন করে একটা টাস্কফোর্স তৈরি করবো কিনা। তো এখন পুঁজিবাজারের সংস্কার অবশ্যই প্রয়োজন। সেখানকার যে মোডাস অপারেন্ডি এবং একই সঙ্গে যেখানকার স্ক্যাম, ওগুলার যে ট্রায়াল, ওগুলো নিয়ে
এবং এর পাশাপাশি যে বলা হচ্ছে যে নতুন যে নেতৃত্ব এসেছে তারা বলছেন যে তারা স্মার্ট রেগুলেশন করবেন। কিন্তু শুধুমাত্র রেগুলেশন দিয়ে তো হবে না, তো এখানে তো আসলে অ্যাট্রাকশনটা দরকার। মানে এই বিনিয়োগকারীরা যাবেন ওইখানে বিনিয়োগ করবেন, এবং প্রতিষ্ঠানগুলো আসে, অনেক ব্লু চিপ কোম্পানি আছে যেগুলো আসলে মাল্টি ন্যাশনালদের চাইতে ভালো, তো তারা কিন্তু ইজিলি এখানে এসে ইনভেস্ট করতে পারে। সেরকম মার্কেটিং স্ট্র্যাটেজি নেই। তো আমি মনে করি যে এই পুরো মার্কেটিং এবং ইনভাইট করা যে এখানে ইনভেস্ট করার জন্য, তো সেই জায়গাতে সংস্কার, মানে পুরো পদ্ধতিতে সংস্কার, এবং এর পাশাপাশি আসলে স্মার্ট রেগুলেশন বলতে তারা কি বোঝান, তো সেখানে আইনগত সংস্কারগুলো কি হবে, তো এগুলো বলতে পারলে আমার মনে হয় কি যে মানুষ কিন্তু অনেক স্বস্তির মধ্যে আসছে না। ঠিক আছে, আর্থিক খাতটা ভাইব্রেশনে আসবে, এবং এটার মাধ্যমে আসলে পুরো অর্থনীতিতে প্রবৃদ্ধি, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন এগুলো হবে। তো এরকম করতে পারলে ভালো হতো। সরকার প্রসঙ্গ যদি আসে তাহলে একটু জানতে চাই যে আগামী 3 বছরে সরকার কোন কোন পদক্ষেপ অগ্রাধিকার ভিত্তিতে দিলে আসলে বাজেট বা অর্থনীতি আমাদের সুফল হবে? সবচাইতে বড় আমাদের প্রয়োজন হচ্ছে যে বিনিয়োগের জায়গাটাকে চাঙ্গা করা। মানে সব জায়গা থেকে বিনিয়োগ আসতে হবে আমাদের। যে প্রাইভেট ইনভেস্টমেন্ট এখন কিছুটা স্ট্যাগনেটেড অবস্থাতে আছে, যারা বিনিয়োগকারী তারা কিন্তু এই জিনিসপত্রের দাম, বিশেষ করে যে এই এনার্জি, তো সেটার দাম, পাওয়ারের যে প্রাইস, তো সেটা নিয়ে একটু মানে অনেকটা অস্বস্তির মধ্যে আছেন। তো এখন তাদেরকে একটু স্বস্তি দিতে হবে, এবং এই যে যে শান্তি চুক্তি হলো ইরান আমেরিকার যুদ্ধের, তো এখন এইটার কারণে তো জ্বালানি পণ্যের দাম কমে যাবে। তো এখন ডাউনওয়ার্ড অ্যাডজাস্টমেন্টটা কবে হবে, তো সেটা পরিষ্কার করে সরকারকে বলতে হবে যে না ঠিক আছে, আমরা হয়তো 1 মাসের ভিতর আমরা দাম কমিয়ে দেবো, বা 2 মাসের মধ্যে দাম কমাবো। তো তাহলে কিন্তু ব্যবসায়ীরা তখন বিনিয়োগ করতে আসবেন। এবং এটি ছাড়াও এফডিআই এর জন্য আমি মনে করি যে সুনির্দিষ্টভাবে অগ্রসর হতে হবে, বিটাকে আরও বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে। তো সেটার বিষয়ে আমাদের একটু উদ্যোগ দরকার। এবং এটি ছাড়াও যে স্টক মার্কেট, এটাকে কিন্তু আমাদের ভাইব্রেট করতেই হবে। শুধুমাত্র রেগুলেশন, স্মার্ট রেগুলেশন এগুলো না, বরং বিনিয়োগকারীরা যাতে ওইখানে যায়। তো এইভাবে হলে আমি মনে করি যে অর্থনীতির সামাজিক খাতগুলো আছে, তো সেখানে ভালো উদ্যোগ আছে, সরকারের অনেকগুলো প্রকল্প আছে, তো সেগুলো সুন্দর বা সঠিক বাস্তবায়ন। তো সেটার জন্য সরকার যেহেতু বলছে যে না ঠিক আছে, যে একটা ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি করবে, করে সেটা দিয়ে হচ্ছে উপর বাছাই করবে, তো এগুলোর যথাযথ আসলে বাস্তবায়ন দেখতে চাই, দুর্নীতি অপচয় বন্ধ দেখতে চাই আমরা। তো এগুলো হলেই তখন মানুষ কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে ঘুরে দাঁড়াবে, এবং আমরা তখন কিন্তু একটা সুন্দর অর্থনীতি দিকে এগিয়ে যেতে পারবো। ডক্টর মাহফুজ কবির, আপনাকে এই সময় বাণিজ্য স্টুডিও যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। যুক্ত ছিলাম ডক্টর মাহফুজ কবির, এবং আমাদের সাথে আলোচনা করছিলেন তিনি।